হ্যালো বন্ধুরা, আমি ডক্টর আব্দুল ওয়াহাব সরকার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা খুবই করোনা ভাইরাস বা কোভিডের পরে যে নতুন আতঙ্কিত যে বিষয়টা নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি এবং যে বিষয়টা নিয়ে WHO আমাদের বারবার ধরে সতর্ক করছে, সারা বিশ্ব জুড়ে যে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ছে সেটা সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে কি মাঙ্কি ভাইরাস। আমরা এটা শুনেছি, সবাই আমরা দেখছি নিউজ আপডেটগুলোতে বারবার করে দেখানো হচ্ছে। সো আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে জানবো। হোয়াট ইজ মাঙ্কি ভাইরাস? মাঙ্কি ভাইরাস কি আর কিছুই না, একটা হচ্ছে এটা জুনোটিক ভাইরাল ইনফেকশন। তো জুনোটিক ভাইরাল ইনফেকশন বলতে আমরা কি বুঝি? যখন কোনো ভাইরাল ইনফেকশন কোনো লোয়ার অ্যানিমেটস বা প্রাইমেটস বা কোনো অ্যানিমেলস থেকে মানুষের মধ্যে ট্রান্সমিশন হয় বা ছড়িয়ে পড়ে, তখন আমরা কি বলি? এটাকে জুনোটিক ভাইরাল ইনফেকশন বলি। তো মাঙ্কি ভাইরাস কীরকম? মাঙ্কি ভাইরাসও হচ্ছে একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। সো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। তো মাঙ্কি ভাইরাসের যে সাফারিংগুলো কীরকম সাফারিং বা যে লক্ষণগুলো কীরকম হবে, না অনেকটাই আমাদের যে স্মল পক্সের যে সাফারিংগুলো ছিল তার মতো। তার মানে মাঙ্কি ভাইরাস আমাদেরকে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছে সেই 90s যে স্মল ভাইরাসের ভয়াবহতা সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, তার ফলে যে অসংখ্য মানুষ চারিদিকে খুব বাজে রকমের ইনফেকশনের মধ্যে সম্মুখীন হয়েছে এবং অসংখ্য মানুষ তার ফলে কি হয়েছে, নিজেদের অনেক অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়েছে, স্ক্যারিং ফর্মেশন হয়েছে, ডিসফিগারিং হয়েছিল এবং আলটিমেটলি অনেক মানুষ মারা গেছিল, মৃত্যুর দিকে পতিত হয়েছিল। সেই মাঙ্কি ভাইরাস কিন্তু আর একবার আমাদেরকে সেই স্মল ভাইরাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কেননা যে মাঙ্কি ভাইরাসের যে সাফারিংসগুলো সেগুলো অনেকটাই হচ্ছে আমাদের স্মল পক্সের যে সাফারিং তার মতোই অনেকটা সিমিলার। তো মাঙ্কি ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড আমরা বলছি যে নিয়ারলি অ্যাবাউট 5 to 21 ডেজ। মানে কোনো একটা ভাইরাস, যে মাঙ্কি ভাইরাস, সেটা শরীরে প্রবেশ করার 5 থেকে 21 দিনের মধ্যে তার লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। তো তাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। তো এখন দেখা যাচ্ছে যে নিয়ার অ্যাবাউট 25 মানে 25শে মের যে লাস্ট আপডেট, সেই আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে নিয়ারলি অ্যাবাউট 121 মানে 21টি ডে 21 মানে হচ্ছে 21টি কান্ট্রি, 21টি দেশ এখন মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে নিয়ার অ্যাবাউট আমরা দেখছি যে 2 to 6 মানে হচ্ছে 226টি আমরা কনফার্ম কেস এখনও পর্যন্ত পেয়েছি লাস্ট 25 মের লাস্ট আপডেট অনুযায়ী। তো ফরচুনেটলি এখনও আমাদের ইন্ডিয়া মাঙ্কি ভাইরাসের কোনো রকম নতুন কেস বা কোনো কনফার্ম কেস এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু WHO আমাদেরকে বারবার করে সতর্ক করছেন এবং অ্যালার্ট করছেন যে সবাইকে হেলথ মেজার নিতে এবং কোনোভাবেই যেন মাঙ্কি ভাইরাসের আউটব্রেক আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ জিনিসটা না ছড়িয়ে পড়ে সেই বিষয়ে বারবার করে সতর্ক করা হচ্ছে। তো বলা হচ্ছে যে মাঙ্কি ভাইরাস কিভাবে স্প্রেড করতে পারে, ট্রান্সমিশন বা কিভাবে ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাস। তো আমরা জেনারেলি দেখছি যে লোয়ার প্রাইমেটসগুলো, যেগুলো জেনারেলি তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট যে লোয়ার প্রাইমেট, যেমন ধরো স্কোয়ারেল মানে যেমন কাঠবিড়ালি বা রোডেন্ট টাইপ মানে হচ্ছে যে ইঁদুরগুলো, হ্যাঁ, এই জাতীয় যে তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট যে প্রাণীগুলো, তাদের ক্ষেত্রে মাঙ্কি ভাইরাসের ইনফেকশন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং সেখান থেকে আমাদের হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, মানে মানুষের বডিতে ছড়াচ্ছে। এবং কোনো মানুষ যখন ইনফেক্টেড হচ্ছে, তাহলে সেই ইনফেক্টেড মানুষের থেকে অন্য ইনফেক্টেড মানুষের মধ্যে কিভাবে ছড়াচ্ছে, না যে ক্লোজ কন্ট্যাক্টে ছড়াচ্ছে, মানে পাশাপাশি থাকা, সেখান থেকে ছড়াচ্ছে। বা সেই যে ইনফেক্টেড যে পার্সনস বা ইনফেক্টেড যে মানুষটা, তার যখন কোনো ক্লোথস বা জামা কাপড় বা টাওয়ালস যেগুলো যখন আমরা কোনো ইউজ করছি কোনো সুস্থ মানুষ, সেখান থেকে তার মাঙ্কি ভাইরাস স্প্রেড করতে পারে। অথবা তিনি যে ঘরে থাকছেন বা বেডিংস বা বেড, হ্যাঁ, সেগুলো যখন ইউজ করছে সেখান থেকে মাঙ্কি ভাইরাস স্প্রেড করতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনফেক্টেড পার্সনসের তাদের যেমন ড্রপলেট, রেসপিরেটরি ড্রপলেট, যখন কাশি হচ্ছে বা হাঁচি হচ্ছে বা স্নেজিং হচ্ছে, সেইখান থেকেও কিন্তু মাঙ্কি ভাইরাস অন্য একটা সুস্থ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া কি হচ্ছে, যেমন বডি ফ্লুইড ট্রান্সমিশন, যেমন ব্লাড ট্রান্সমিশন,
হ্যাঁ, সেখান থেকেও ইনফেক্টেড পার্সনের যদি ব্লাড ট্রান্সমিশন করা যায় যদি সুস্থ মানুষের ক্ষেত্রে, সেখান থেকেও হতে পারে। ওকে, সো দ্য মোস্ট কী বলবো যে সবথেকে দুঃখজনক যে বিষয়টা, সেটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমেও কিন্তু আমাদের মাঙ্কি ভাইরাস স্প্রেড করতে পারে। তার মানে থ্রো প্লাসেন্টা মায়ের যদি কোনো প্রেগনেন্ট মহিলার যদি মাঙ্কি ভাইরাসে ইনফেক্টেড হয়, তাহলে সেইখান থেকে তার বাচ্চা বা তার ফিটাস বা বেবির ক্ষেত্রেও কিন্তু মাঙ্কি ভাইরাস ইনফেক্টেড হতে পারে। সো আমাদেরকে খুব সচেতন থাকতে হবে বিষয়টা সম্পর্কে, যাতে কোনোভাবেই আমাদের এই মাঙ্কি ভাইরাস আবার নেক্সট কোভিডের মতন আকার না ধারণ করে। তো কি কি লক্ষণগুলো আমরা মাঙ্কি ভাইরাস ইনফেক্টেড পার্সনসের মধ্যে এখনও পর্যন্ত দেখছি, যে কি না যে জ্বর থাকছে, হ্যাঁ, খুব সামান্য একটা লো গ্রেড ফিভার থাকছে, তার সাথে সাথে কাশি হচ্ছে বা অনেক সময় হাঁচি থাকছে, সারা শরীরে বা জয়েন্টে বলছে অসম্ভব ব্যথা হচ্ছে, সারাক্ষণ একটা ব্যথা ম্যালেজ, হ্যাঁ, ম্যাচে ভাব সারা শরীর ক্ষেত্রে, অনেকে বলছে যে হেডেক হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, অনেকে এসে বলছে যে জয়েন্ট পেইন হচ্ছে, আমাদের এই গাঁটগুলোতে ব্যথা হচ্ছে। সো মোস্ট কনফার্মেটিভ যে সিমটমসগুলোকে বা সাসপেক্টিভ যে সিমটমসগুলো আমরা বলছি, সেটা হচ্ছে কিনা স্মল পক্সের মতো, যেমন স্মল পক্স ছিল খুব বড় বড় ভেসিকলস, হ্যাঁ, বড় বড় কি হচ্ছে যে ব্লিস্টারের মতন ফর্ম করছে, ফোস্কার মতন ফর্ম হচ্ছে, গায়ে ফোস্কার মতন পড়ছে, এবং সেটা হচ্ছে মোস্ট সাসপেক্টিভ সিমটমস অফ মাঙ্কি পক্স। অথবা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেদনাযুক্ত বা পেইনফুল বয়েলস হচ্ছে, বা ব্লিস্টার বা যেটা আমরাকে ফোস্কা বলি, সেরকম ফর্ম করছে, কোথায় মুখে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, বা শরীরের যে কোনো জায়গায় এরকম পেইনফুল বা বেদনাযুক্ত যদি বড় আকারের ফোস্কা দেখা যায়, তাহলে সেখানে আমরা তাকে মাঙ্কি পক্স সাসপেক্টেড করতেই পারি। তো ভ্যাকসিনেশন কি, মাঙ্কি পক্সের জন্য এখনও পর্যন্ত কি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে, যে এখনও পর্যন্ত মাঙ্কি পক্সের কোনো রকম স্পেসিফিক কোনো ভ্যাকসিনেশনের কথা বলা হয়নি। তবে স্মল পক্সের জন্য যে ভ্যাকসিন আমরা ব্যবহার করতাম, সেই ভ্যাকসিনেশন থেকে আমরা বলছি, WHO এটাকে বারবার ধরে করছে যে মাঙ্কি পক্সের ক্ষেত্রেও আমরা স্মল পক্সের ভ্যাকসিনেশন ইউজ করে সেটাকে কন্ট্রোল করতে পারি। তো আমরা কি কি জেনারেল প্রিভেনশন বা জেনারেল মেজার্সগুলো নেব যে মাঙ্কি পক্সের থেকে বাঁচার জন্য, বা মাঙ্কি পক্স যাতে ফার্দার আর স্প্রেড করতে না পারে, সেই ক্ষেত্রে প্রথম কথা যেটা, যে হিউম্যান টু হিউম্যান যে ট্রান্সমিশন যেটা হচ্ছে, সেটা বন্ধ করে দিতে হবে। তার মানে ইনফেক্টেড যে সমস্ত পার্সন, তাদেরকে ক্লোজ রুমে রাখুন, আলাদা রাখুন, তার সাথে খুব ক্লোজ কন্ট্যাক্টে যাওয়া যাবে না, বা তার যে জিনিসপত্রগুলো আছে বা তার যে ক্লোথসগুলো আছে বা টাওয়েলস, সেগুলো আলাদা করে দিন, সেগুলোর জন্য কোনোভাবেই কোনো হেলদি মানুষ বা তার কন্ট্যাক্টে না আসে। জুনোটিক ট্রান্সমিশন যেটা আমরা বললাম, সেখানে রিডিউস করতে হবে, যে রিডিউসিং যে জুনোটিক ট্রান্সমিশন, তার মানে হচ্ছে যে লোয়ার প্রাইমেটসগুলোকে সেগুলোর সাথে অনেকটা ডিস্টেন্স মেনটেন করা, এবং কোনো রকম ওপেনলি তাদের সাথে কন্ট্যাক্টে না আসা। যদি কোনো প্রাইমেটস বা পেটস আমরা বাড়িতে যেগুলো পালন করি, সেগুলোর ক্ষেত্রে যদি কোনো সাসপেক্টেড কোনো সিমটম হয়, ইমিডিয়েটলি সেগুলো তাদের হেলথ মেজার্স নেওয়া এবং স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করা, ইমিডিয়েটলি সেগুলো আমাদেরকে করতে হবে। তাছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো কি আমাদেরকে বডিলি অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার প্রোটিয়াস ডায়েট, নিউট্রিশিয়াস ডায়েট নিন, রেগুলার এক্সারসাইজ করুন, বডি ফ্লুইড মেনটেন করুন, বারবার করে জল খান, এবং কি হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মেন্টালি অ্যাক্টিভনেস থাকতে হবে। হাউএভার যেন কোনোভাবেই আমাদের মধ্যে ডিপ্রেশন না আসে, বা এই মাঙ্কি পক্স নিয়ে কোনো রকম আতঙ্ক ছড়ানো যাবে না, বা আতঙ্কের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখনও পর্যন্ত সেটা সেই রকমভাবে স্প্রেড করেনি। তো বেটার টু বি কন্ট্রোল অ্যাজ আ ভেরি আর্লি স্টেজ। আমরা যদি এখন থেকেই সচেতন হই, আমাদের সমাজকে সচেতন করি, তাহলে আমরা এটাকে স্টপ করতে পারি। কোভিডের মতো আর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে না। তো এখন থেকে সচেতন হন, অ্যাক্টিভ থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।